দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে লাইভে বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলার জন্য এই মুহূর্তে লাইভে আসলাম, আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। বিষয়টা ছিল, আমি গত 2 মাস ধরে বা 3 মাস ধরে একটা বিষয়, ভারতের একটা অ্যাক্টিভিটিস আমার কাছে ন্যাক্কারজনকভাবে আমার সামনে এসছে। সাবজেক্টটা নিয়ে বাংলাদেশে এগুলো নিয়ে স্পেসিফিক অনেক আলাপ আলোচনা করেছে, বিভিন্ন জায়গায়ও এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এর শেষ কোথায়? এগুলো নিয়ে আলাপ আলোচনা করার মতো স্পেসিফিক হইতে কেউ সামনে এগোবে না বা এগোয়নি। ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস বহির্বিশ্বে বাংলাদেশকে আন্ডারমাইন করার জন্য তারা 2টা বিষয়কে সেল করে। 2টা বিষয়, ইউরোপিয়ান ইউনিয়নে, আমেরিকায় বা পৃথিবীর যেই প্রান্তেই যায়, ভারত 2টা সাবজেক্টকে হাইলাইট করে। বাংলাদেশের বিষয় যখনই আসে তারা 2টা বিষয়কে হাইলাইট করে। নাম্বার 1, তারা বলে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান। তারা বলে মুসলমান ধর্মাবলম্বী মানুষরা বাংলাদেশের রাষ্ট্র চালায়, মন্ত্রণালয় চালায়, সেনাবাহিনী চালায়, জোর করে মেয়েদেরকে হিজাব পরায়, জোর করে মানুষদেরকে মুসলমান বানায়। অর্থাৎ মুসলমান মৌলবাদীদের তৎপরতা বাংলাদেশে এতটাই বেড়েছে, তারা বলতে চাচ্ছে, ভারত বলতে চাচ্ছে যে তারা হিন্দুদের মেরে ফেলতেছে, বৌদ্ধদের মেরে ফেলতেছে, খ্রিস্টানদেরকে মেরে ফেলতেছে, তাদেরকে ধর্ম প্র্যাকটিস করতে দেয় না। বাংলাদেশের এক ভয়াবহ চিত্র তারা তুলে ধরেছে। তারা বলেছে বাংলাদেশি জঙ্গিরা, তারা নাকি মন্দিরে আক্রমণ করে, তারা নাকি হিন্দুদের জমি দখল করে, খ্রিস্টানদের ধর্মোপাসনালয় যেটাকে চার্চ বলে সেটাতে আক্রমণ করে। এ ধরনের কথাবার্তা তারা কন্টিনিউয়াসলি মিডিয়াতে প্রচার করে যাচ্ছে। এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা তাকেও ব্র্যান্ড করার চেষ্টা করছে যে উনি জঙ্গিবাদের আশীর্বাদ পুষ্ট। অর্থাৎ বাংলাদেশে কেউ যদি সত্য কথা বলে, সঠিক কথা বলে, তারাই জঙ্গিদের আশীর্বাদ পুষ্ট। এইটা হচ্ছে ভারতের 1 নম্বর নক। 2, বহির্বিশ্বের সব জায়গায় তারা প্রচার করে বেড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীকে মৌলবাদীরা মেরে ফেলতেছে, হিন্দু নিধন চলছে, হিন্দু হত্যাযজ্ঞ চলছে বাংলাদেশে। এখন এই 2টা বিষয় নিয়ে যদি আমি প্রথম আলোর মতিরে জিজ্ঞাসা করি, মতি, হিন্দু নিধনটা হচ্ছে কোথায়? মতিউর রহমান এটা নিয়ে কথা বলবে না। আমি যদি ডেইলি স্টারের মাহফুজ আনামকে জিজ্ঞাসা করি, কিরে মাহফুজ, হিন্দুদের জবাই দিল কোন জায়গায়, এটা নিয়ে তারা কথা বলবে না। বাংলাদেশের সচেতন সুধী সমাজ আছে না, যারা বুদ্ধিজীবীরা যদি 25টা মুসলমান মহিলাকে ধর্ষণ করে, এটা নিয়ে তারা কোনো বিবৃতি দিবে না। কিন্তু কোন একটা হিন্দু মহিলা নিজের থেকে কারো সাথে ঘুমাইয়া বাইরে এসে যদি একটা মিথ্যা কথা বলে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, এইটা নিয়ে মতি মিয়াদের কান্না, মাহফুজা নামের কান্না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কান্না ঠেকানো যাবে না। এই 2টা বিষয় নিয়ে বাংলাদেশের সচেতন অনেকেই কথা বলতে চান না। এখন আমি বিখ্যাত লোকজনদেরকে আমার শোতে এনে আমি আমার সাবস্ক্রাইবার যেমন বাড়াতে চাই না, আমার আজাইরা দর্শকও আমি তৈরি করতে চাই না। যার জন্য বিজ্ঞ, লেখাপড়া জানা, এই বিষয়গুলোকে নিখুঁতভাবে দেখে এমন 2-4 জনকে আমি অনেক সময় খুঁজলেও পেতে কষ্ট হয়। তারপরেও 2 জন গেস্ট যারা আমার এখানে মাঝে মাঝে কথা বলে, তাদের ভিতরে একজন হলো মিয়া আকবর হোসেন। উনি ইউনিভার্সিটি অফ মিজৌরিতে কাজ করেন এবং বাংলাদেশে এক সময় নট ফর প্রফিট অর্গানাইজেশন এনজিও রান করেছেন। ডক্টর ইউনূসের সাথে যা কাজের অভিজ্ঞতা রয়েছে এবং বহু বছর ধরে প্রবাসে জীবনযাপন করছেন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ে উনি সচেতন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমার সাথে আছে নিরুনিরা, উনি উই আর দ্য পিপল এর একজন ডিরেক্টর এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। উনি রাজনীতির সাথে জড়িত, ওনার রাজনৈতিক দলের নাম বিএনপি।
তো ওনার সাথেও আমি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তা আসুন আমাদের গেস্টদের সাথে আমি পরিচিত করাই দেই আপনাদেরকে। মিয়া আকবর হোসেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের শোতে। ওয়ালাইকুম সালাম। আমি আপনার সাথে অংশগ্রহণ করতে পেরে খুশি হলাম। আর আমার সহ আলোচক এবং আপনার যেসব ভিউয়ার আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিরনিরা আপনাকে শোতে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয়টা কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো বিষয় না। গত 54 বছরে ভারতের একটা অ্যাটিটিউড হলো বাংলাদেশকে যে কোনো উপায়ে আন্ডারমাইন করতে হবে, যে কোনো উপায়, যে কোনো অবস্থাতে হোক। কিন্তু বাংলাদেশে যখন ভোট চুরি হয়, বাংলাদেশের মানুষ যখন ভোট দিতে পারে না, জোর করে ক্ষমতায় যারা আরোহণ করে, তারা নির্বাচন, ভুয়া নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ভারত বলে মহাসুন্দর ইলেকশন হয়েছে, নির্বাচনে হাসিনা বিজয়ী হয়েছে, এই কাজটা করে। মিয়া আকবর হোসেন, তারা যখন বলে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, তারা বাংলাদেশে বুঝাতে চায় যে আফগানিস্তানে মোল্লা ওমর যেভাবে মেয়েদেরকে স্কুল থেকে বের করে দিয়ে শিক্ষা থেকে বিরত রেখেছে, মন্দির ভেঙেছে, চার্চ ভেঙেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন কিনা যে বাংলাদেশে এমন কোন জঙ্গি তৎপরতার উত্থান হয়েছে যেখানে মেয়েদেরকে চাকরি থেকে বিরত রেখেছে, যেখানে মন্দির ভেঙেছে, চার্চ ভেঙেছে। ভারত যেভাবে ইউরোপিয়ানদের কাছে এবং আমেরিকানদের কাছে যেভাবে বিক্রি করছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, আমি এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আপনি দেশের সাথে যোগাযোগ রাখেন, এই বিষয় সম্পর্কে আপনি কতটা জানেন? ধন্যবাদ আপনাকে। আমি বিভিন্ন গণমাধ্যম এবং বাংলাদেশের জনগণের সাথে যে যোগাযোগ আছে তাতে আমি যেটা জানছি, বাংলাদেশে এই ঘটনা তো নাই। আপনি যেটা বলছেন, বাংলাদেশ একদম এমন একটা দেশ যেখানে আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, যেখানে মুসলমানরা হিন্দুদেরকে প্রোটেক্ট করে। কোনো সময় যদি কোনো ষড়যন্ত্র হয় বা কোনো হয়, সেখানে এই যে বানোয়াট, এইটা ইন্ডিয়ার যে বানোয়াট এই প্রচার করা হচ্ছে, এটা তো খালি ইন্ডিয়াতে না, এরা তো আমাদের আমেরিকা তো নিয়ে এসছে। এটা সারা বিশ্বে এরা 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 এই ভুয়া মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। এর তো কোনো বেস নাই, কোনো ভিত্তি নাই। কিন্তু এইটার জন্য আর যারা করছে, আমাদের দেশের কিছু পলিটিক্যাল লোকজন করতেছে, যারা তাদের ফয়দা লুটানোর জন্য। তাদের কাছে দেশ বড় না, তাদের কাছে তাদের ক্ষমতা বড়, তাদের কাছে তাদের এই দুর্নীতি বড়, তাদের কাছে অমানবিক শিষ্টাচারিতা বড়। এখন এদের সাথে সারা বিশ্বকে বোঝাতে হবে যে আসলে এটা কিছু নাই। আর ডক্টর ইউনূস সম্পর্কে যদি কেউ এই কথা বলে, এটা কেউ বিশ্বাস করবে না। এই জন্য করবে না, উনি শান্তিপ্রিয় মানুষ। আমি আপনার একটা অস্কতে ওনাকে বলছিলাম যে ওনার থাকা উচিত না এখানে, এই জন্য উচিত না। উনি খুব ভদ্রলোক, শিক্ষক, শান্তিপ্রিয় লোক। ওনাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, উনি হয়তো আসার আগে চিন্তাও করেন নাই যে যেসব কাজ করতে হবে। মাঝখানে ইন্টারভিউতে দেখলাম উনি বলতেছিলেন, মাহবুজা নামের সাথে বলতেছিলেন, কিন্তু এখন তো অলরেডি সে তাকে তো আর বাইরের সহজ হল না এই মুহূর্তে, আনটিল তারা এই কাজগুলো করতে পারে। তো আমার তো মনে হয় যে এই এই ইন্ডিয়ান প্রোপাগান্ডাগুলো প্রতিহত করা দরকার। এবং ইন্ডিয়া এই সন্ত্রাসী কাজ তো ইন্ডিয়া করে, তো বাংলাদেশ করে না। দেখেন ইন্ডিয়া কি করে, পূর্বাঞ্চল এই অরুণাচলে কি হচ্ছে, তাদের অন্য স্টেটে কি হচ্ছে, তাদের 7 সিস্টারে কি করতেছে, ইভেন কলকাতাতে কি করতেছে, ওয়েস্ট বেঙ্গলে। তো এরা এই ভূতের মুখে রাবণের কথা, তো সেই অবস্থা হচ্ছে ইন্ডিয়ার। আর ওই জঙ্গলি সরকার যতদিন ইন্ডিয়াতে আছে ততদিন তারা তাদের এই প্রোপাগান্ডা হয়তো চালিয়ে যাবে, কিন্তু তাদের প্রতিহত করা দরকার, এর প্রতিবাদ করা দরকার বিশ্বে। তো
আকবর হোসেন সাহেব, একটা বিষয় আপনি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট তুলেছেন। মুর্শিদাবাদে গত 1.5 মাস ধরে সমানে মুসলিম নিধন চলছে। মুসলমানদের মসজিদে আগুন জ্বালায় দিতেছে, মসজিদের বাড়িঘর দখল করতেছে মুর্শিদাবাদে, যেখানে তারা হিন্দু মৌলবাদ প্রতিষ্ঠা করছে। এই ধরনের একটা সরকারের কি অধিকার আছে অন্য একটা দেশে মৌলবাদের উত্থান নিয়ে কথা বলা? মোটেই তাদেরই নাই। এবং আপনি যদি দেখেন ইন্ডিয়ান মিডিয়াগুলো, যদি নিউজ পেপারগুলো পড়েন, যদিও অনেকগুলো মিডিয়া এখন তো মিডিয়া নেই, ওইগুলোর কোনো আদর্শ উদ্দেশ্য নাই, ওরা যে টক শোগুলো করে, তো এগুলো বাদ দিয়ে যদি জেনুইন নিউজ পেপার আছে, এগুলো নিউজ যদি দেখেন, ইন্ডিয়াতে মুসলমান কীভাবে নিধন হচ্ছে তার বিরুদ্ধে একটা কথা নাই। ওখানকার সরকার কিছু করছে না, কিন্তু তারা উল্টো বাংলাদেশে কিছুই ঘটতেছে না, বাংলাদেশের উপরে অপবাদ দিচ্ছে, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছে। তো এখন এটা সারা বিশ্বে এই কথাগুলো তুলে ধরা দরকার, বলা দরকার। এবং ইন্ডিয়ান যে আরও আরেকটা সমস্যা হলো যে ইন্ডিয়ান লোকজন বসে আছে সব জায়গায়, ইনক্লুডিং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে, ইভেন আমেরিকান সরকারের ভিতরে বহুত ইন্ডিয়ান কাজ করতেছে, ইউরোপে একই অবস্থা। তো ইন্ডিয়ানরা অনেক ভালো ভালো জায়গাগুলো দখল করছে, যেটা আমরা পারি নাই। আমরা কিন্তু এইসব ব্যাপারে লেখাপড়ার ব্যাপারে আমরা খুব পিছনে। তো এই কারণে ওখানে অনেকগুলো এই অপকাজ করেও ওরা পার পেয়ে যাচ্ছে। তো এইগুলোর বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে হলে একমাত্র আপনার যে মিডিয়া, এরকম মিডিয়া দিয়ে এরা যদি এই সত্যগুলো তুলে ধরতে পারে তাহলে হয়তো করা সম্ভব। এবং ইন্ডিয়াতে যেগুলো হচ্ছে, ইন্ডিয়ায় যে মুসলমানদের উপরে এত নিপীড়ন চলছে, এগুলো তুলে ধরা দরকার। কারণ ইন্ডিয়াতে তো কম মুসলমান না, অনেক মুসলমান, কিন্তু সে তুলনায় কয়জন হিন্দু বাংলাদেশে, এই নিয়ে ওরা কথা বলে। কিন্তু ওখানে যে কোটি কোটি মুসলমান রয়ে গেছে, তাদের কোনো কিছু নাই, তাদের কোনো অধিকার নাই। আর তারা মুসলমান বলে তারা বাংলাদেশি, তারা মুসলমান বলে তারা পাকিস্তানি। তারা তো পাকিস্তানি না। ইন্ডিয়ার যে মুসলমান, তারা মোর দেন ইন্ডিয়ান হিন্দুদের থেকে দেশপ্রেমিক। কিন্তু এই আর ইন্ডিয়ার যদি আপনি ইতিহাস দেখেন, মুসলমানদের কন্ট্রিবিউশন কত। ইন্ডিয়া এই যে এখন এই যে মৌলবাদীরা যে হিন্দু তত্ত্ব নিয়ে এত কিছু করতেছে, তারা যদি দেখে ইন্ডিয়ার উন্নয়নের পিছনে মুসলমানদের দান, মুসলমানরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এটার কোনো স্বীকৃতি নাই, এদের কোনো নাই। কিন্তু এরা ওই সহজ রাজনীতি করার জন্য এরা হিন্দুবাদিত্ব নিয়ে আসছে এবং মানুষকে ঠকানোর জন্য। দেখেন এই রাজনীতি যারা করে, আমি এদের ঘৃণা করি না, কিন্তু এদের অপছন্দ করি এই জন্য যে তারা সবাই নিজের জন্য, নিজের চিন্তা করে, কিন্তু জনগণের জন্য করে না। কিন্তু তারা ক্ষমতা আসে জনগণের জন্য। এইটা এখন যখন জনগণ যখন সচেতন হবে, জনগণ যখন শিক্ষিত হবে, তখন তারা এগুলো দাঁড়াতে পারবে, তাদের কথা বলতে পারবে। মিয়া আকবর হোসেন, আমি সেম বিষয়টা নিয়ে আপনার কাছে আবার ব্যাক করবো। এটার একটা ফলো আপ কোয়েশ্চেন আমার কাছে আছে। নিরনীরা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বাংলাদেশে প্রতিদিন আপনার যোগাযোগ আছে, লোকজনদের সাথে আপনি কথাবার্তা বলেন। ভারত বলছে যে বাংলাদেশে প্রাগ ঐতিহাসিক একটা অত্যাচার চলছে হিন্দুদের উপরে। তারা বলছে বাংলাদেশের মৌলবাদীরা এতটাই শক্তিশালী, মেয়েদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, হিন্দুদেরকে রাস্তায় পাইলে কোপায়া মাইরা ফেলাইতেছে, হিন্দুদেরকে মন্দিরে প্রার্থনা করতে ঢুকতে দিতেছে না। বাংলাদেশের জঙ্গিরা নাকি সব দিকে তারা দখল করে রেখেছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন, যে বাংলাদেশে হিন্দুদের উপরে কতটা জুলুম চলছে, কতটা ধ্বংসযজ্ঞ চলছে বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ জেকব ভাই। আসলে যে সাবজেক্টটা নিয়ে আপনি আজকে কথা বলছেন, সেটা হলো বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ইভেন টুডে পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার সত্যতা প্রমাণ করা যায়নি। কারণ এটা হলো একটা মিথ্যা প্রোপাগান্ডা চলছে। এটা বাংলাদেশের যে হিন্দুদের কথা বলা হয়েছে, পার্টিকুলারলি তারা হিন্দু বলেন আর আওয়ামী লীগ বলেন, এরা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় এরা যে জুলুম অত্যাচার করছে,
আজকে যে আপনি বোরখা পরার কথা বলছেন, এটা শুধু মহিলা না, কিছু কিছু পুরুষরা বোরখা পরে চলাফেরা করতেছে, এটা সত্য কথা। কারণ এরা যে দুর্নীতি, যে অরাজকতা বাংলাদেশে এতদিন চালিয়েছে, এখন তারা চাচ্ছে তাদের জান বাঁচাইতে, তারা কিছু একটা হাইট করে চলতে চাচ্ছে সমাজে। এই কারণে এই ঘটনাগুলো হচ্ছে, এবং বলা হচ্ছে যে মৌলবাদীর কথা, কেউ তাদেরকে জোর করে বোরখা পরাচ্ছে না, কেউ তাদেরকে জোর করে মসজিদে নিচ্ছে না, ধর্ম শিক্ষা দিচ্ছে না, কেউ তাদেরকে মুসলমানও বানাচ্ছে না। তারা যেসব গুম খুন হত্যা, মানুষের উপর যে ধরনের নিপীড়ন চালিয়েছে, এই সরকার পালানোর পরে তারা নিজেদের জান বাঁচানোর জন্য নিজেরা এক একটা ভূমিকা তারা নিচ্ছে, এবং এই ভূমিকাগুলো নিতে গিয়ে তাদের যে দাদা বাবুরা আজকে যে প্রচারণাটা করতেছে, সেটা তাদের পক্ষ হয়ে, এবং এটা তাদেরই গুটি। তারা যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে, আর বাংলাদেশের যে হিন্দু জনগণ বলেন বা মুসলমান জনগণ বলেন, এরা তো ছিল আওয়ামী লীগ, এদেরকে আপনি হিন্দু মুসলমান দিয়ে ভাগ করতে পারবেন না। এরা এখানে হিন্দু মুসলমান বিষয় না, এখানে হলো আওয়ামী লীগ বিষয়। এরা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, এবং আওয়ামী লীগের ছত্রছায়া থেকে তারা যত রকমের অপকর্ম তারা সেগুলো করছে। এখন নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা এই সব মানে বাহানা শুরু করছে। আপনি যেখানেই দেখবেন যে বোরখা পরে, এটা একটা সাজানো গুছানো, একজন হিন্দুকে দেখবেন বোরখা পরে চলতেছে, কিন্তু সেখানে মুসলমান না। এবং এই জিনিসগুলোকে আজকে ভারতের কিছু মিডিয়া এই মিথ্যা প্রচারগুলোকে খুব ফলাও করে ইন্টারন্যাশনালি দেখাচ্ছে। কিন্তু আমার কথা হলো যে আমাদের দেশের মিডিয়াগুলো কি করছে? আমাদের দেশের মিডিয়াগুলো ভারতবর্ষী হয়ে এখন তারা ভারতেরই ইন্টারেস্ট প্রোটেক্ট করতেছে। এই যে ঘটনাগুলো যেখানে যেটা হচ্ছে, এবং তারা যদি কম্পেয়ার করে এই জিনিসগুলো জনগণের সামনে নিয়ে আসে, তাহলে তো এখানে কোনো কনফিউশনের কিছু থাকে না। আজকে পুরো বাংলাদেশের জনগণকে কনফিউজ করা হচ্ছে, এইরকম এক একটা ড্রামা সাজিয়ে তারা দেখিয়ে তারা ইন্টারন্যাশনালি এগুলোকে ফোকাস করে আজকে আমাদের বাংলাদেশের মান ক্ষুণ্ণ করা হচ্ছে। এখানে কোনো সত্যতা নাই, এখানে পুরো একটা মিথ্যা জিনিসকে এইভাবে তারা পাবলিশ করছে, এবং এই মিথ্যাটাকে পাবলিশ করতে করতে ডে বাই ডে এটাই একদিন সত্যতে পরিণত হবে, যেভাবে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। ওকে, বলবো সম্পূর্ণটাই মিথ্যার উপর চলছে। মিয়া আকবর হোসেন নিরুনিরা একটা কথা বলেছে, বাংলাদেশে হিন্দুরা যে অত্যাচারের, যদি কোনো অত্যাচারের কথা বলে, যদি কোনো জায়গায় হিন্দুদেরকে পিটিয়ে থাকে, কোনো কেউকে পিটিয়ে থাকে, নীরা বলতে চাচ্ছে যে তাদেরকে হিন্দু হিসাবে গায়ে হাত তুলছে না, তারা আওয়ামী লীগের সহযোগী ছিল। আওয়ামী স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, তারা আওয়ামী লীগের হয়ে হেলমেট বাহিনীতে কাজ করেছে, জঙ্গি বাহিনীতে কাজ করেছে, লোকজনদেরকে ধরে রাস্তায় কোপাইছে, মানে আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া জমি দখল করছে। এখন তাদের উপরে যদি কোনো অত্যাচার হয়, তাইলে কি এটা বলা যাবে যে হিন্দু তারা এই জন্য অ্যাটাকের মুখোমুখি হয়েছে, নাকি আওয়ামী লীগের সহযোগী ছিল এই জন্য তারা এই হামলার মুখোমুখি হয়েছে? বিষয়টাকে কিভাবে দেখা যায়? নীরা ঠিকই বলছে, কিন্তু আমি আরো একটু অ্যাড করতে চাইছি এখানে যে এই যে বোরকা পরা তো আওয়ামী লীগ যুবলীগ এবং তাদের গুন্ডা বাহিনীর লোকজন, এখন তারা কি করে, এই বোরকা পরে তারা সাধারণ মানুষের উপরে অ্যাটাক করে, তারা দোকানপাট লুট করে, কিন্তু দুর্নামটা হয় বোরকা পরা লোকজনের। বোরকা পরা মানে মুসলমান, বোরকা মানে জামাত, বোরকা মানে ইসলামিক সংগঠন। তো এইগুলো করছে কিন্তু আওয়ামী লীগের লোকজনই। এবং নীরা ইজ ভেরি মাচ রাইট যে এই আওয়ামী লীগের লোকজন, অনেক তো হিন্দু আওয়ামী লীগের লোকজন ছিল, এখন তাদেরকে যদি তাদের অপকর্মের জন্য যদি তাদেরকে ধরা হয়, তাহলে বলে আমরা হিন্দু বলে আমাকে ধরছে। এই যে একটা ট্রাম তারা কার্ড ইউজ করে, তারা এইটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার। আর আরেকটা যে এই সরকার একটা ফেলের দিকটা হলো যে আইন শৃঙ্খলাগুলো যদি তারা কন্ট্রোল করতে পারতো, তাহলে এত কিছু হতো না। কিন্তু আজকাল যে লুটতরাজ হচ্ছে, এটা যদি আইন কানুনটা শক্ত হতো, তাহলে কিন্তু এত হইতো না। যেহেতু আইন কানুন অত শক্ত না, এই সুযোগে এরা এইসব কাজ করতে চায়, লুটতরাজ করতে চায়। এখনো টাকা পয়সা নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে,
তো দেশপ্রেম তো নাই এদের, কোনোদিন ছিল না, এখনো নাই। তো আর দেশের ভালো হোক সেটাও তারা চায় না, এবং তারা এইসব কাজ করে বেড়াচ্ছে। কিন্তু আমি হিউম্যান রাইটসে বিশ্বাস করি, কিন্তু এখন বাংলাদেশে যে আছে আমার তো মনে হয় যে এদেরকে গড়ে ধরে জেলে ভরা দরকার, অথবা বাংলাদেশে বাড়ি করে দেওয়া দরকার। কারণ এরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কোনো শান্তি আসতে দেবে না। সাধারণ জনগণের কোনো শান্তি নাই। দ্রব্যমূল্যের জিনিস দাম বাড়াচ্ছে কারা? এরাই তো বাড়াচ্ছে। দোকানে যাচ্ছে এরা, জিনিসপত্র নিয়ে যাচ্ছে, বলতেছে কি এই যে আমি অমুক দলের, কারণ তারা তো সেসব দলের না, তারা এই সরকারের কিছু না, তারা এই যে আন্দোলনকৃত যুবক দলের কোনো লোক, যুবদের কোনো লোক না, কিন্তু বলছে তাই তাই বলে তারা লুটতরাজ করতেছে। তখন এখন এখানে একমাত্র ওষুধ হলো আপনার যদি আইন কানুনটা শক্তিশালী করতে পারত, তাহলে এত কিছু হতো না। কেউ করলে ধরে ফেলতে পারতো হাতে হাতে, তখন প্রমাণ হয়ে যেত যে তারা কারা। কিন্তু সেইটা পারছে না এই সরকার, না পারার জন্য এটা বেশি হচ্ছে। আর এই সুযোগটা নিয়ে সারা বিশ্বে বাংলাদেশের মান সম্মান খারাপ করতেছে, বাংলাদেশের দুর্নাম রটাচ্ছে। আর বাংলাদেশের যে আমাদের দেশে সংবাদপত্র বা এই যে টিভি বা এই যে যারা আছে, এদের সম্পর্কে আমার খুব সন্দেহ আছে। এরা কারা? এরা কি ইসকনের লোক? বাংলাদেশ ইসকন থাকবে কেন? হোয়াট রাইট দে হ্যাভ বাংলাদেশ থাকার জন্য? বাংলা তো কোনো হিন্দু স্টেট না, ওরা এখানে থাকবে কেন? ওদেরকে বন্ধ নিষিদ্ধ করে ওদের দেশ থেকে তাড়াই দেওয়া দরকার। এতে বাংলাদেশের ইসকন সম্পর্কে আপনি যা বলছেন আমি আপনার সাথে একমত। অন দ্য আদার হ্যান্ড, ইসকনের চেয়ে বাংলাদেশে যে গ্রুপটি বেশি ক্ষতি করছে, একটা ব্যানারে রানা দাশগুপ্ত, সুভাষ সিংহ রায়, পীযূষ বন্দ্যোপাধ্যায়, এরা সবচেয়ে বেশি ক্ষতি করছে আন্ডার দ্য ব্যানার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এরাই ভুয়া ভিডিও তৈরি করে আমেরিকান কংগ্রেসে পাঠায়, ভুয়া ভিডিও তৈরি করে ইউএস সিনেটে পাঠায়, ইউরোপিয়ান পার্লামেন্টে পাঠায়। এদের সম্পর্কে আপনি কি বলবেন? এদেরকেও একটা সংগঠন, হিন্দু হইতে হবে, বৌদ্ধ হইতে হবে, খ্রিস্টান হতে হবে কেন? হইতে পারে না যদি তাদের কাজটা কি? হিন্দুদের রাইট, হিন্দুদের সুযোগ সুবিধা এটা দেওয়ার কথা, কিন্তু তারা তো তা করছে না, তারা করতেছে প্রোপাগান্ডা। এইটা কি হিন্দুদের কোনো উপকার আসতেছে? সাধারণ হিন্দু না। খ্রিস্টানদের সংগঠনের দরকার। তার জন্য খ্রিস্টান যে সংগঠনগুলো আছে, খ্রিস্টান যে চার্চ আছে, তারা তো বলে না এইসব কথা, যাদের বলার কথা এরা বলতেছে ওদের নামে। সব সংগঠনগুলোকেও সেন্সার করা দরকার। এবং আমার তো মনে হয় আমেরিকাতে একটা আইন আছে, আপনি যদি ট্রিজন করেন আপনার সিটিজেনশিপ বাতিল হয়ে যেতে পারে। তো এরা তো ট্রিজন করতেছে বাংলাদেশে, তাহলে এদের সিটিজেনশিপ থাকে কি করে? এদেরকে কেন সরকার, সময় আমরা দেখছি পাকিস্তান আমলেও ওদের সুযোগ সুবিধা দেওয়া দেখছি, বাংলাদেশে আমলেও দেখছি, কারণ ওরা ওই মাইনরিটি বলে। কিন্তু মাইনরিটি ঠিক আছে, মাইনরিটি মানে তো আপনি দেশটা বিক্রি করে দিতে পারেন না, মাইনরিটি মানে তো আপনি দেশের বিরুদ্ধে কথা বলতে পারেন না। দেশের ভিতরে যদি সরকার কোনো অন্যায় করে তাহলে আপনি সেটা তুলে ধরেন সরকারের কাছে, সেইটা আপনি বিদেশে নিয়ে যেতে পারেন না। তো বিদেশে কি করবে? ওদের মা বাপ বিদেশে বসে আছে নাকি? ওদের দেশের সরকারের কাছে সেটা তুলতে পারে না যে আমাদের এই সমস্যা, এটা সমাধান করো? সে লোকাল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পারে না? মিয়া আকবর হোসেন, আপনার কিছু বছর আগে আপনার কথা মনে আছে, এই রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়, হাসান ইমাম, খুশি কবির, এসব কুলাঙ্গার কুত্তার বাচ্চারা ভারতকে বলেছে বাংলাদেশে ইন্টারভেন করতে হিন্দু বাঁচানোর জন্য। বাংলাদেশে কোন অফিস আদালতে তারা বলে যে আমরা গেলে বিচার পাই না? তাই তোরা বিচার পাস না, আপনি কি, তারা কি বলতে চাচ্ছে যে মুসলমানদের উপরে বিচার হয়, তাদের উপরে কোনো বিচার নাই? এই যে আপনি এইমাত্র বললেন যে তারা অফিস আদালতে যায় না কেন, তারা আদালতে যায় না কেন, তারা থানায় যায় না কেন, তারা মোদির কাছে যায়। মোদি আবার ওয়াশিংটনে এসে জো বাইডেনকে বলে বাংলাদেশে হিন্দু নিধন হইতেছে। কোন হিন্দু নিধনের কথা তারা বলতেছে? তারা মুসলমানদের নিধন করছে ইন্ডিয়াতে, সেই কথাটাই হিন্দুদের নামে করে এই বাংলাদেশের বাহুবদ দেওয়া। তবে এইগুলোরে সেই জন্যই বাংলাদেশিদের যারা সারা বিশ্বে আছেন বিভিন্ন জায়গায় ছড়াইয়া, যদিও আমরা মাইনরিটি সব জায়গায় ছোট, আমাদেরকে আরও সচেতন হয়ে আমাদের এই কংগ্রেসের কাছে যাওয়া দরকার, বলা দরকার, প্রমাণ দেখানো দরকার যে না এগুলো কিছু না, দিজ আর অল ফলস, মিথ্যা কথা বলে বাংলাদেশের অপবাদ দিচ্ছে। এটা দরকার। এইখানে
আমাদের বাংলাদেশে যদি ভালো মিডিয়ার সৃষ্টি হয়, যেটা আগে ছিল এরকম মিডিয়া যদি করা যেতে পারে, এই দালাল পাঁচাটা দল না, তাহলে বোধহয় এই জিনিসগুলো করা সম্ভব এবং করা দরকার। কারণ আমরা মুসলমান, কিন্তু সমস্যা আমাদের একটা আছে। আমরা সমস্যা হলো আমাদের কেউ গালি দিলে আমরা কিছু বলি না, যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে আঘাত লাগে ততক্ষণ পর্যন্ত আমরা নেড়ে চেড়ে বসি, তার আগে পর্যন্ত আমরা নেড়ে চেড়ে বসি। কিন্তু তা না, এগুলো প্রতিহত করতে হবে। আপনি রোডে সমস্যা এগুলো সমাধান করতে হবে, তাহলে এগুলো বাইরে গেলে তখন এগুলো সমাধান করা কষ্টকর। নিরুনিরা মিয়া আকবর হোসেন বললেন যে বাংলাদেশের মিডিয়া এই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের মিডিয়া যেখানে ভারতের দালালি করে, লাইক প্রথম আলোর মতো পত্রিকা, মতি মিয়া যেখানে দালালি করে, ডেইলি স্টারের মতো মাহফুজ আনাম যেখানে ভারতের দালালি করে, যেখানে বাংলাদেশের ওই ওটার সুধী সমাবেশের কথা বলে মুসলিমদের বিপক্ষে কথা বলার জন্য তাদের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের মিডিয়ার উপরে আপনি কতটা আস্থা রাখতে পারেন নিরুনিরা? এটা জেকব ভাই সুন্দর একটা কথা বলছেন যে আমাদের দেশের মিডিয়াগুলো, আমাদের দেশের মিডিয়া কেন, আমাদের দেশের যে কোনো প্রতিষ্ঠান একটু উপরে যায়, যার উপরে বাংলাদেশের মানুষ ডিপেন্ড করতে চায় যখন, তখনই তারা অলরেডি সেল হয়ে তারা বসে থাকে। এই যে সেল হওয়ার বিষয়টা, এই যে আমাদের দেশের মানুষের মন মানসিকতা, মানে এরা মনে করতেছে যে আপনি অনেক সময় কথায় কথায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে যে কম্পেয়ার করার কথাটা বলেন, যে আমি বুঝি না এদের কনফিডেন্স লেভেল মানে এত নিচু, নাকি এদের মানে যেটা তাদের তো মানে এডুকেশন বলেন, ইনফরমেশন বলেন, কোনোটা দিয়ে তো তাদেরকে পিছিয়ে রাখা যায় না বা যাবে না। তাদেরকে আমরা যেভাবে জানি এবং তাদের ব্যাকগ্রাউন্ড যেভাবে দেখা, কিন্তু তাদের ব্যক্তিগত যে একটা চরিত্র, যে অল্পতেই তারা সেল হয়ে যায়। আবার আরেকটা জিনিস বলি, যে আমরা বাংলাদেশিরা মানে খুব অল্পতেই হ্যাপি হয়ে যাই, আবার খুব অল্পতেই আবার আমরা মানে রিয়াক্ট করে বসি যে জিনিসটা। কিন্তু এইটা কিভাবে এটা পরিত্রাণ আমরা পেতে পারি, সেটা এখন মনে করেন আমাদের দেশের মিডিয়াগুলো যে ওপেনলি তারা কাজ করবে, এটা যে তাদের ব্যক্তিত্ব, মানে মিডিয়া একজন সাংবাদিক এবং তার চরিত্র এবং তার যে নীতিগত সাইড যেটা হওয়ার দরকার, আমরা সেই ফল আমাদের বাংলাদেশে আমরা পাচ্ছি না, বা আমি জানি না পিছনে আমরা পেয়েছি কিনা। বাট বর্তমানের কথা, আমার জেনারেশনের কথা আমি বলবো যে না, আমরা সঠিক কোনো রেজাল্ট আমাদের মিডিয়া থেকে আমরা পাইনি। সবসময় আমরা দেখেছি আমাদের মিডিয়া যখন যে সরকার আসে তারই পা চাটে, তারা যে নিজস্ব একটা গার্ডস নিয়ে যে কথা বলবে সেটা আমাদের মিডিয়া বলে না, আমাদের দেশের মিডিয়াগুলো সেটা বলে না। এবং সেটা কি কারণে বলে না, এখন ওইটার জন্য যে সেল এই জন্যই বলি যে একটা সমাজ যদি যখন গঠন করতে হয়, একটা সমাজকে আপনি যখন ওই কাঠামোতে তৈরি করবেন, সেই সমাজটার ভিতরে আমাদের সব সেক্টরের লোকজন দরকার একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্য। কিন্তু সেখানে প্রথমেই দেখেন যে বুদ্ধিজীবী, এবং বুদ্ধিজীবী কারা হয়, সে সাংবাদিকতার সাইটেই নিয়ে আসেন। আমরা তো তাদেরকে ওই স্ট্যান্ডার্ডে মাপি যে একজন বুদ্ধিজীবী, সে একজন বুদ্ধিজীবী যদি নিজের বুদ্ধিতে নিজের গার্ডসকে ধরে রাখতে না পারে, তাহলে সেজন্য আমরা কাকে দায়ী করব? এজন্য তো আমরা আমাদের সরকারকেও দায়ী করতে পারবো না, আমাদের দেশকেও দায়ী করতে পারবো না। দায়ী সে ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে একটা মানে জনগণের জন্য যেটা ফল দেওয়া দরকার সেটা দিতে পারে না, এজন্য আমরা তাকেই দায়ী করবো। এবং নিরুনির আপনি ক্লিয়ার, আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন। মিয়া আকবর হোসেন সাহেব আমাদের এক দর্শক, ওনার নাম ডক্টর কে এম আব্দুল হাই, উনি বলেছেন যে ভারত বাংলাদেশে না এসে ভারতে বসে বসে হিন্দু নিধনের কথা বলছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা এসে জো বাইডেনকে বলেছে হিন্দু নিধনের কথা, জো বাইডেন ঠান্ডা মাথায় একটা কথা বলেছে যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিউম্যানিস্ট ইজ রানিং বাংলাদেশ। হি ওয়াজ রেফারিং টু ডক্টর মোহাম্মদ ইউনুস।
ডক্টর মোহাম্মদ ইউনূস সিম্পল স্টেটমেন্টে বলেছে ভারত যে হিন্দু নিধনের কথা বলছে, আমরা ভারতীয় কর্মকর্তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাবো, তারা এসে যেন আমাদের হিন্দু নিধনটা দেখায়, দেন আমরা এটা রেসপন্ড করব। আচ্ছা, ডক্টর কে এম আব্দুল হাই উনি বলেছেন বাংলাদেশ সরকারের কোন মন্ত্রী বা কোন বুদ্ধিজীবী ভারতে গিয়ে কোনোদিন কোন একটা মসজিদের নামাজ পড়ে বা মুসলমানদের উপরে অত্যাচার দেখে বাংলাদেশে এসে ব্যাখ্যা করেছে যে ভারতে মুসলমানদের কত দুরবস্থার ভিতরে আছে? কই, আমি তো দেখি নাই। হাসিনার কোন মন্ত্রী ভারত থেকে বাংলাদেশে এসে একবার বলেছে যে ভারতের উত্তরাঞ্চলে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে, মন্দিরের মিম্বার ভেঙে দেয়া হয়েছে, মুসলমানদেরকে ধরে রাস্তায় পিটানো হয়েছে, বৃদ্ধ মুসলমানকে ধরে শুয়োর খাওয়ানো হয়েছে, গোবর খাওয়ানো হয়েছে, মুসলমানদের উপরে এই অত্যাচার করা হয়েছে, এ ধরনের কোনো কথা বাংলাদেশের কোন মন্ত্রী বা বুদ্ধিজীবী জীবনে কি এই কাজটা করেছে? ডক্টর কে এম আব্দুল হাই এই কথাটা বলেছে। আপনার জানা মতে এ ধরনের কোন কথা, এ ধরনের সামাজিক নৈতিকতা বা সচেতনতার কথা বাংলাদেশের কেউ কি কখনো করেছে? আমার জানা মতে এরকম কিছু করেনি, যেটা করা দরকার ছিল। এই যে ইন্ডিয়াতে যখনই হিন্দু মুসলমান দাঙ্গা হয়, এ ব্যাপারে বাংলাদেশি মুসলমান বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা তো করেই না, কোনো সময় কোনো বুদ্ধিজীবীকে কিছু বলতে দেখি নাই। কিন্তু এক্ষেত্রে আমি শুধু বলবো, ভারতে যখন হিন্দু মুসলমানদের উপরে অত্যাচার চলছিল, কাশ্মীরে যখন ভয়াবহ মুসলমান নিধন চলছিল, আমি দেখছি বাংলাদেশের ইসলামিক দলগুলো এটা নিয়ে প্রতিবাদ করেছে। হাসিনা প্রতিবাদ করে নাই, কোন রাজনৈতিক দল প্রতিবাদ করে নাই, বিএনপি প্রতিবাদ করে নাই, কিন্তু আমি জামাত ইসলামকে দেখছি, হেফাজতে ইসলামকে দেখছি, চরমোনার পীর সাহেবরে দেখছি, তারাই প্রতিবাদ করছে যে ভারতে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের কোন মন্ত্রী, বিএনপির কোন নেতা, আওয়ামী লীগের কোন নেতা, কমিউনিস্ট পার্টির কোন নেতা আমি কাউকে বলতে শুনি নাই যে ভারতে মুসলিম নিধন হচ্ছে। আমার একটা সময়ের কথা মনে আছে, বিজেপির একজন নেত্রী আমাদের মহানবীকে নিয়ে কুৎসা রটনা শুরু করলেন, বদনাম করা শুরু করলেন, পৃথিবীব্যাপী নিন্দার ঝড় আসলো, কিন্তু বাংলাদেশের কোন একজন ধর্মপ্রাণ মন্ত্রী বা রাজনীতিবিদ এটা নিয়ে প্রতিবাদ করেনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মিয়া আকবর হোসেন? এটা আমি এভাবে দেখি যে এই বুদ্ধিজীবীরা বা এই যে বামপন্থী দল লোকজনগুলো, এদের একটা পা ইন্ডিয়াতে, একটা পা বাংলাদেশে। এরা ইন্ডিয়ার থেকে কিছু সামান্য সুযোগ সুবিধা পায়, খুব বেশি সুযোগ সুবিধা পায় তা তো না। এই সামান্য সুযোগ সুবিধার জন্য তারা তাদের নিজের দেশ ত্যাগ করতে পারে, তার নিজের ঐতিহ্য ত্যাগ করতে পারে, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলার মতো কোনো সাহসই রাখে না। তো এইটা খুব ধিক্কারজনক কাজ, এবার ধিক্কারজনক সবসময় হয়েছে। এইসব বুদ্ধিজীবী, আমি জানি না আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলবো কিনা, এই তথাকথিত বুদ্ধিজীবীরা, তাদের চরিত্র এভাবে আমরা দেখে এসেছি, এখন থেকে না, অনেক আগে থেকে দেখে এসেছি। এবং আমি একটু কথা অ্যাড করি, যদি আমার কথা না, আমার তো মনে হয় যে সব রাজনৈতিক দলগুলোকে, তার কর্মীগুলোকে সমাজবিজ্ঞান সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার, নেতৃত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার, এবং আইন সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার, মানবাধিকার সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার। এই প্রশিক্ষণ নাই কোনো কর্মীর, যেহেতু নাই, তারা পলিটিক্যাল ফোর্সের সাথে আসে, পলিটিক্যাল দেশের তারা ক্ষমতায় যায়, গেলে যে কী করবে পরে আর তাদের কিছু থাকে না। কাজেই তাদের এই বেসিক এডুকেশনটাই নাই রাজনীতির, এইগুলো দরকার তাদের, তাহলে কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখতাম। আর এই যে হিন্দু মুসলমানের ইস্যুটা ইজ ভেরি স্মল ইস্যু ইন বাংলাদেশ, এটা কোনো ব্যাপারই না। আমার অনেক হিন্দু বন্ধু আছে, এরা সবসময় আমাদের বাড়িতে দায়িত্ব আসতো, আমরাও এদের বাড়িতে যাই, ইভেন ঢাকাতেও আছে। কিন্তু আমাদের ভিতরে কোনো ই ছিল না, আমরা তাদের পুজোয় যাই, তারা আমাদের ঈদে আসে,
তাই এখানে বৈষম্যটা কোথায়? এখানে তো আমি কোনো বৈষম্য দেখি না। আকবর সাহেব, আপনি কি এইটা দেখছেন যে আপনার আমার বন্ধু বান্ধবদের মধ্যে কোন হিন্দু পরিবার তাদের একটা জমি 10 জন মুসলমানের কাছে সেল করে রাতের আধারে চলে গেছে ভারতে? এমন 2-4টা পরিবারের কথা কি আপনি জানেন? বন্ধু না বা জানাশোনা এরকম গেছে, জানাশোনা লোকজন একটা জমি 10 জনের কাছে বিক্রি করছে। 10 জন না, রাতারাতি বিক্রি করে চলে গেছে। কেন গেছে কোনো কেউ কোনো যুক্তি খুঁজে পায় নাই। তো বা এটা অনেক সময় পার্সোনাল বেসিক। হিন্দুদের একটা সমস্যা, ওরা পুরোপুরি না বাংলাদেশি না পুরোপুরি ইন্ডিয়ান, ওদের এক পা ইন্ডিয়াতে এক পা বাংলাদেশে। আমার প্রশ্ন হলো যে তোমাদের দরকারটা কেন? ইন্ডিয়া কি সেফগার্ড তোমাদের দেবে? আর তোমরা ধর্মের জন্য যাচ্ছ। বাংলাদেশে তো ধর্মের কোনো সমস্যা নাই, তুমি পূজা করছো মানুষকে, তোমার মুসলমানরা তো যায়, হিন্দুদের পূজাতে মন্দিরে কি খালি হিন্দুরাই যায়? মুসলমানরাও তো যায়। এটা এটা সেলিব্রেশন। তো এদের ভিতরেই এই একটা ভ্রান্ত চিন্তা ভাবনা আছে। আমি আমাদের অঞ্চলে আমি সরি আপনার সময় আমি নিচ্ছি, যে আমাদের অঞ্চলে অনেক অনেক হিন্দু লোকজন ছিল। আমাদের সাথে আমরা একসাথে প্রাইমারিতে হাই স্কুলে একসাথে হিন্দুরা পড়ছি, এবং এদের বাড়িতে যাওয়া আসা ছিল তো আজ ছিলই। 65-এ যখন রায়ট হলো, রায়টের সময় হিন্দুদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিছি, আমাদের সব মুসলমানদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, তোমার বাড়ি থাকো। আর আমরা তো ছোটো ছোটো, আমরা আমাদের বাড়ির লোকজন সব হিন্দু বাড়িতে প্রোটেকশন করছি, আমরা যে হিন্দু বাড়ি ছিলাম। তো কিছু লোকজন আছে যে তারা দুই দেশই থাকতে হবে, কাজে ওপারও রাখে এবারও রাখে। কেন রাখে আমিও জিজ্ঞেস করেছি 2-4 জনকে, কিন্তু তার সদুত্তর কেউ দিতে পারেনি, আর এরা দিতে পারবেও না। এটা মাইন্ডসেট তাদের। কিন্তু মুসলমানরা কিন্তু একটা মুসলমান পাবেন না ইন্ডিয়াতে যারা আইসা বাংলাদেশে একটা জমি কিনে রাখছে, না, নাই। তো সেদিন আমি বলছি যে দে আর মোর ইন্ডিয়ান, মুসলমানরা ইন্ডিয়াতে মোর ইন্ডিয়ান দেন দ্য হিন্দুস। আর একটা কথা কি আমি একটু যোগ করতে পারি? বাংলাদেশে হিন্দুদের চরিত্র আর বাংলাদেশে বিহারিদের চরিত্র অলমোস্ট সেম। এক্স্যাক্টলি। এই বিহারিরাও এই কাজটা করে। এরা থাকে বাংলাদেশে আর জমি কেনার স্বপ্ন দেখে পাকিস্তানে, কিন্তু আছে পাকিস্তান তাদের কোনো সম্মানই করে না। ওকে নিরুনিরা, এবার আমরা আমাদের শোয়ের শেষ প্রান্তে। এই বিষয়টা থেকে হিন্দুদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে, রাজনৈতিক দলের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? আপনার উপদেশ কি? এখান থেকে আমরা কিভাবে বাইরে আসতে পারি? প্লিজ একটু সংক্ষেপে করেন। আপনি কথা বলা শুরু করলে আপনাকে থামানো কষ্টকর হয়। প্লিজ আপনার মাইক্রোফোনটা অন করে নেন। আপনার মাইক্রোফোন অন, আনমিউট করেন আপনার ওখানে। হ্যাঁ বলেন। না বারেক ভাই কথা বলছিলেন, আমার খুব হাসি পাচ্ছিল যে এটা আপনি একটা মানে রেফারেন্স দিলেন এবং যে কম্পেয়ার করলেন বা যে প্রশংসা করলেন হিন্দুদের। আসলে হিন্দু মুসলমান বলে কোনো কথা না, তবে এই যে প্রজাতি হিন্দু বলেন আর আওয়ামী লীগ বলেন আর মুসলমান বলেন, যারা ভারতের সাথে এই গেমটা প্লে করে তারা হলো বানর প্রজাতির। আর ওই ভারত সে বানরদেরকে নিয়ে বানর খেলা দেখায় এবং সেই বানর খেলা দেখানোর ফিল্ড তারা বাংলাদেশে করছে। এটা বানরের খেলা দেখাচ্ছে ঘুরে ঘুরে। আর আমরা কিছু মানে ওই যে বুদ্ধিজীবী বলা হচ্ছে না, আসলে তারা বুদ্ধিজীবী না, এরা হলো চুক্তিজীবী। এরা যে চুক্তিতে আছে তারাও ঠিক মাঠটাকে প্রোটেক্ট করে তারাও খেলা দেখতেছে, এবং ওই খেলা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য যা করা দরকার তারা সেইভাবে এক একটা টিম তৈরি করছে। এবং আমরা বোকা জাতি, আমরা সবাই সব দিক থেকে বসে সে বানরের খেলাই দেখছি। আর এই বানরের খেলা আমাদের দেশ থেকে কোনোদিনই যাবে না, কারণ পর্যায়ক্রমে আর বানর এমন একটা জাতি, তাকে অনুকরণ করা খুব ইজি এবং আমরা তাই করতেছি। জেকব ভাই যদিও বলছে যে আমি কথা বলতে গেলে আমাকে থামানো যায় না, আসলে বর্তমানে বাংলাদেশের যে সাবজেক্ট গুলো আসে, কোন সাবজেক্ট থেকে শুরু করব আর কোন সাবজেক্টে গিয়ে শেষ করব সেটা একটু বলতে পারি না। আর পলিটিক্যালদের কথা বলবেন,
তাহলে পলিটিক্যালরা এর চেয়ে এই বানরের চেয়ে ভালো কোন দিক থেকে হলো? আমাদের দেশে হিন্দুদের নিয়ে এত কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হচ্ছে, তো ওখানে কেন মুসলমানদেরকে ইনভলভ করা হচ্ছে না? ওখানে কেন মুসলমান নাই? আমাদের মুসলমানের মধ্যেও তো আওয়ামী লীগ আছে, আপনি কি তাদেরকে মুসলমান বলবেন না আওয়ামী লীগ বলবেন? এরা তো হিন্দুর মতো আরেকটা জাতি দাঁড়িয়ে গেছে আমাদের দেশে। তাদের স্বার্থের জন্য যখন যেটা দরকার তখন তারা তাই করতেছে। বর্তমান অবস্থা নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গেলে সাবজেক্টের অভাব নাই, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা এখন তারা মুখ খুলবে না, কারণ তারা চুক্তিজীবী, তারা চুক্তিতে কাজ করতেছে বিধায় তারা আজকে আর মুখ খুলবে না। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিগত দিনে এই কাজগুলোই করে আসছে, আর যে সকল বুদ্ধিজীবীরা ওপেন কথা বলছে এবং তাদের ইতিহাস কি হয়েছে এটা তো আমরা বাংলাদেশের মানুষ জানি। তাহলে এখন আমাদের বুদ্ধিজীবীরা হয়ে গেছেন চুক্তিজীবী। এখন চুক্তিজীবীদের যেভাবে চালাচ্ছে, যেভাবে পুতুল খেলানো হচ্ছে, তারা সেভাবেই খেলছে। এখন তাদেরকে ব্লেম দিয়ে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। আপনি নিরনিরা এই বিষয়টা এখন আপনি কনক্লুড কিভাবে করবেন? মানে আমাদের বাংলাদেশি মানুষদের কিভাবে সচেতন হওয়ার জন্য উপদেশ দিবেন, বা এই বিষয়টাকে আমরা কিভাবে ফেস করতে পারি? আপনি আপনার এই কথা থেকে আপনার আমাদের শেষ প্রান্তে, সো আপনার কথাটা আমি শুনবো, তারপরে বারেক ভাইয়ের দিকে আমরা যাব, প্লিজ। জি, এখন আমার কথা যেটা সেটা হয়েছে, আমাদের দেশের পলিটিশিয়ান বলেন, পলিটিক্যাল লিডার বলেন, যারা আছেন তাদেরকে পলিসি নিয়ে চিন্তা করতে হবে। তাদেরকে ফিগার আউট করতে হবে যে বাংলাদেশের এই সিচুয়েশন থেকে উঠে আসার জন্য পলিটিক্যাল দলগুলোর কি পলিসি তাদের সামনে নিয়ে আসা দরকার, সেটা কিভাবে তারা ওভারকাম করবে এটা তাদেরই চিন্তা করতে হবে। আর আমরা পলিটিক্স করতে গেলেও আমরা সেই পর্যায়ের যে আমরা কোথাও মানে লিডিং দেব, কোনো কথা বলবো এবং মিডিয়াগুলো সে কথাগুলোকে যে সঠিক জায়গায় পৌঁছাবে সেটা আমাদের দেশের মিডিয়াগুলো করবে না। একটা দেশের সংস্কার করার জন্য এবং পুরো জাতিকে সচেতন করার জন্য যেই ধারাগুলো দরকার সেটা আমাদের দেশে হচ্ছে না। যেটা হলো আমাদের দেশের মিডিয়াগুলোকে আরো সচেতন হতে হবে, আরো শক্তিশালী হতে হবে। শক্তিশালী বলতে তাদের যে মানে কথা কথা বললেই হবে না, তাদের কলমটা কথা বলার সাথে সাথে কলমের শক্তি বাড়াইতে হবে। ওকে নিরনিরা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শোয়ের শেষ প্রান্তে আমি মিয়া আকবর হোসেনের কাছে আমি সেম কথাটাই জিজ্ঞাসা করব। হিন্দুদের নিধন এবং জঙ্গি তৎপরতা, এই টোটাল বিষয়টাকে বাংলাদেশ সরকারের তরফ থেকে এবং সচেতন মানুষ হিসাবে আমাদের তরফ থেকে আমরা এটাকে কিভাবে ফেস করব বা কিভাবে করতে পারি বলে আপনি মনে করেন, এবং আপনার কথার পরে আমরা শো শেষ করব। মিয়া আকবর হোসেন। আমার মনে হয় ওনার ফোনে টেলিফোন কল যাচ্ছে, যার জন্য উনি, আপনার ফোনে ফোন আসছে, এই জন্য বোধহয় আমরা অফ দেখতে পাচ্ছি আপনাকে প্রায়। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন মিয়া আকবর হোসেন? আমার মনে হয় উনি আমার কথা শুনতে পাচ্ছেন না। মিয়া আকবর হোসেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি মিয়া আকবর হোসেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার ধারণা উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। তো আমি এই বিষয়টা নিয়ে আমি যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, নীরা তার কথায় প্রকাশ করেছে। আপনি কি মিয়া আকবর হোসেন আমার কথা শুনতে পাচ্ছেন?
দর্শকবৃন্দ, মিয়া আকবর হোসেনের ফোনে বোধহয় কোনো সমস্যা হচ্ছে বা স্ক্রিনে, উনি যদি ওনার কথা আমি শুনতে পাই ওনাকে আবার আমি স্ক্রিনে আমি নিয়ে আসবো। কিন্তু যে কথাটা আমরা বলতে চাচ্ছি, হিন্দুত্ববাদ, হিন্দু বাঁচাও বা জঙ্গিবাদ, এ ব্যাপারে আমাদের একটা জিনিস আমাদের সাধারণ জনগণের ভিতরে এই সচেতনতা তৈরি করা দরকার যে আপনার পাশে যে হিন্দু সম্প্রদায়ের লোকটা আছে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যে অধিকার আছে, নাগরিক হিসাবে ওই হিন্দু লোকটারও সেম অধিকার আছে। কিন্তু ওই হিন্দু লোকটাকে মানসিকভাবে এই তথ্যটাকে জানানোর জন্য, তাকে অ্যাকোমোডেট করার জন্য তার প্রতি আপনার যেই সদয় আচরণ থাকা উচিত, এটার পাশাপাশি তার দিকে আপনার একটু নজর দেওয়া উচিত যে এরা বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে বা জঙ্গি তৎপরতার খেতাব দিয়ে সামাজিক মিডিয়ায় তাদের এই অপতৎপরতাটাকে থামানোর জন্য আপনি কোনো ভূমিকা রাখতে পারেন কিনা। মিয়া আকবর হোসেন একটা কথা বলেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কতগুলো ভিডিও বানায়, এই ভিডিওগুলো তারা ইউএস কংগ্রেসে দেয় বা সিনেটে দেয়। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা বিদেশে যারা আছে আপনাদের লোকাল কংগ্রেসম্যান যে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, লোকাল সিটি কাউন্সিল মেম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, ইউএস সিনেটের লোকজনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই ব্যাপারে আপনাদের সবার উচিত হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে যখন লাড়ু খান, লাড়ু খাওয়ার পাশাপাশি এই বিষয়টাকে উত্থাপন করুন, তাদেরকে কনফ্রন্ট করুন, ভায়োলেন্ট উপায় না, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা এই কাজগুলো কেন করছো, তাদেরকে অ্যাপ্রোচ করুন, তাদের মন্দিরে গিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করুন, আচার আচরণ দিয়ে তাদেরকে বুঝান যে তোমরা যে মিথ্যাচারিতা করছো এই জিনিসগুলো আমরা বুঝি, এই জিনিসগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন। 2, সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করার চেয়ে এ ব্যাপারে কিছু সচেতন কিছু কথাবার্তা তুলে ধরুন। আমি দেখি প্রয়োজনে অপ্রয়োজনে আপনারা সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্য আপনারা দেন যে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, হাউ ডু আই লুক, এটা বলার বাইরে গিয়ে আপনারা এমন কিছু ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলতে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। রাষ্ট্রীয় পর্যায়ে মিয়া আকবর হোসেন রাগ হয়ে একটা কথা বলেছে, কথাটা ছিল এই, এদেরকে গাট্টি বস্তা বাইন্দা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। এটা ওনার রাগের কথা। মিয়া আকবর হোসেন একজন মানবাধিকার কর্মী, ওনার হিন্দুদের প্রতি কোনো রাগ নাই, খ্রিস্টানদের প্রতি কোনো রাগ নাই, উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে ওনার ভালো সম্পর্ক, কিন্তু রাগ হয়ে উনি এই কথাটা বলেছেন। বাংলাদেশ সরকারের উচিত এমন কিছু আইন প্রণয়ন করা যে বাংলাদেশে বসে এই অপতৎপরতার কথা বলে দেশের জন্য যারা বদনাম কুড়াচ্ছেন এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত, কারণ এরা বাংলাদেশের বন্ধু না, এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের শত্রু। এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বাড়াবো না। দর্শকবৃন্দ, এটাই ছিল আজকে আমাদের শো। আমরা আগামীতে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো এবং যে বিষয়টা বাংলাদেশের জন্য তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য ভালো এবং আমাদের দেশের জন্য ভালো, ওই বিষয়টা নিয়ে আমরা সামনে এগোবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, করে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা